স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, আবারও মুক্তাগাছা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, ওই দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ থেকে আমরা পড়ব। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব। তার আগে খেয়াল করো, গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম সেখানে নিশ্চয়ই কিছু সমস্যার সম্মুখীন তোমরা হয়েছ। এখন দেখো, এই ক্লাসটা হচ্ছে অনলাইন ক্লাস, হচ্ছে একমুখী। আমি ক্লাস করাচ্ছি, এখানে পড়াচ্ছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারছো না, এতে একটা সমস্যা থাকেই। এখন দেখো, গত ক্লাসে যে সমস্যাগুলো তোমরা পেতে পারো তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, যেটি আমি ইচ্ছা করে আলোচনা করিনি। কুলম্বের সূত্র আমরা পড়েছিলাম। ওইখানে দেখো, কুলম্বের সূত্রের মাঝখানে বলা ছিল কুলম্ব বল, অর্থাৎ দুটো আধানের মাঝখানে ক্রিয়াশীল বল। বল একটা ভেক্টর রাশি। এখন এই বল ভেক্টর রাশি হলে তার একটা দিক থাকবে। আমরা শুধু গত ক্লাসে মানটা জেনেছিলাম, F সমান 1/4πε0 Q1 Q2/r²। এই ছিল আমাদের এটা স্কেলার ফর্মে আর কি, কুলম্ব বলের মানটা। যদি আমাদের এরকম থাকে দুইটা আধান Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব r, তাহলে এই বলের দিকটা কোন দিকে কাজ করবে সেটা, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আধান দুটির মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা এই বরাবর কাজ করবে, হয় এইভাবে না হয় এইভাবে এরা কাজ করবে। এখন তাহলে খেয়াল করে দেখো, যদি এই বলটা একটা ভেক্টর হয় তাহলে তার ভেক্টর রূপ আমাদের জানতে হবে। সেটা কিন্তু গত ক্লাসে আমি বুঝাই নাই। এখন তোমরা দেখো, এখানে আছে ভেক্টর ফর্মের বিষয়টা দেখো, সেটা কি হয়। এটা আমরা স্কেলার রূপে লিখেছি। ভেক্টর রূপে লিখতে হলে তাহলে কি করতে হবে, এটার উপর জাস্ট একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেবো আমরা, ওকে দিলাম ভেক্টর চিহ্ন। কিন্তু এই পাশে তো কোনো ভেক্টর নাই, তখন কি করবে? এখন আমরা এখানে দিয়ে দিতে পারি একটা একক ভেক্টর। এই একক ভেক্টর গুণন মান, তখন পুরো একটা ভেক্টর রূপে চলে আসে। আমরা সহজভাবে বুঝিয়ে দিলাম এটা, এইটুকু। এখন দেখো, খেয়াল করে এই কুলম্বের সূত্র থেকে আরো অনেক কিছু চলে আসে, যেগুলো আজকে আমরা দেখব। সেটা হচ্ছে প্রথমে চলে আসে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করব, আমাদের এই পড়া, আবারও বলছি, শুধুমাত্র মুক্তাগাছা মহাবিদ্যালয়ের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্যই এই ক্লাসটা পরিকল্পনা করা হয়েছে। তাদের জন্য এটা বেশি উপকারী হবে। তোমরা গত ক্লাসে পড়তে যেয়ে যা দেখেছ, কিছু কিছু সমস্যার সম্মুখীন তো হয়েছই। এখন দেখো, আরো যত বেশি লেখাপড়া করবে তত তোমার সমস্যা কমে যাবে। আজকে তড়িৎ ক্ষেত্র পড়তে গিয়ে আমরা প্রথমেই বুঝবো তড়িৎ ক্ষেত্র কি, এর সংজ্ঞাটা কি হতে পারে। তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র, ক্ষেত্র মানে কি? এলাকা, জায়গা। তড়িৎ ক্ষেত্র এর মানেটা কি? এটাও স্কুলে থাকতে একটু পড়েছিলে, তারপর আমরা এখানে দেখি একটি আধান, আমরা এখানে পড়েছি একটি আধান তার চারপাশে যে এলাকা ব্যাপী তার প্রভাব বিদ্যমান বজায় রাখে, সেই এলাকাকে বলা হয় ওই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। যেমন আমরা ধরে নিলাম এখানে একটা আধান আছে কিউ, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধরে নিলাম সেটা ধনাত্মক, প্লাস কিউ আধান। এই প্লাস কিউ আধানের জন্য আমরা ধরে নিলাম এই এলাকা ব্যাপী তার প্রভাব বিদ্যমান। এইটুকুই হচ্ছে এই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। এখন চিন্তা করে দেখো, তাহলে এইটুকুর মাঝখানে যদি তার প্রভাব বিদ্যমান থাকে, তাহলে এইখানে অন্য একটা আধান আসলে সে নিশ্চয়ই তার আকর্ষণ বা বিকর্ষণ করবে। যদি এইখানে আমরা অন্য একটা আধান নিয়ে আসি, সেটা প্লাস কিংবা মাইনাস অনেক কিছু হতে পারে, তাহলে এই নিশ্চয়ই আকর্ষণ বা বিকর্ষণ করবে। কিন্তু এই দাগের বাইরে, মূলত এই দাগের বাইরে যদি এখানে একটা আধান থাকে, সেটা তখন কি হবে? এর জন্য এর উপর কোনো প্রভাব বা আকর্ষণ বিকর্ষণ কিছু থাকবে না। তখন এই দাগের বাইরেই বলবো এই চার্জের জন্য অসীম। দেখো, অসীম মানে অনেক দূর থাকতে হবে, আসলে তা না, এটা নির্ভর করে আপেক্ষিকতা। এখানে দেখো, খেয়াল করে এই দাগ দিয়ে আমরা বোঝাচ্ছি এই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র, দাগের বাইরে হচ্ছে তার জন্য অসীম। তাহলে এই দাগের বাইরে অন্য কোনো আধান থাকলে নিশ্চয়ই এর কোনো প্রভাব থাকবে না। এখন খেয়াল করে দেখো, তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আমরা মোটামুটি জানলাম।
তারপরে আছে আমাদের তড়িৎ প্রাবল্য। এখন খেয়াল করে দেখো, এই তড়িৎ প্রাবল্যটা মূলত চলে আসে কুলম্বের সূত্র থেকে, কুলম্ব বল ওখান থেকেই চলে আসে তড়িৎ প্রাবল্য জিনিসটা। একটু খেয়াল করে দেখো, যেহেতু আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানলাম, তাহলে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে অন্য একটা চার্জ যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটা কি ঘটনা ঘটবে। ধরে নিলাম অভ্যন্তরে আমরা এখানে একটা আধান নিলাম, সেটা আমরা ধরে নিলাম কিউ আধান, ঠিক আছে। তুমি এখন খেয়াল করে দেখো, আমরা ওইটা প্লাস ধরে নিলাম, প্লাস ক্যাপিটাল। তাহলে এখন কি হবে, যেহেতু ক্ষেত্রের অভ্যন্তরে আছে, তাহলে কি হবে, দুটো সমধর্মী চার্জ এই ক্ষেত্রে আমরা নিচ্ছি, এদের মাঝখানে একটা বিকর্ষণ বল শুরু হবে। সেই বিকর্ষণ বলের দিক কি হবে, নিশ্চয়ই এই সংযোগ সরলরেখা বরাবর এরকম কিছু একটা হবে, কারণ এই আধারটা একে বিকর্ষণ করে বাইরের দিকে ঠেলা দিতে চাবে। তাহলে এখন কি ঘটনা ঘটে, এটাই হচ্ছে আসলে তড়িৎ প্রাবল্যের বিষয়টা, মূলত এইটাই তড়িৎ প্রাবল্যের কনসেপ্টটা এটাই। এখন আমরা এটার হিসাবটা করবো কিভাবে। এটার হিসাবটা হচ্ছে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, সংজ্ঞাটা আসলে বইয়ে যেভাবে পাবে সেটাই এরকম, তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকেই বলা হয় ওই ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য। একটু চিন্তা করে দেখো, এখন আমরা কিন্তু একক ধনাত্মক আধান স্থাপন করিনি, স্থাপন করেছি প্লাস কিউ, ক্যাপিটাল কিউ। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, তাহলে আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমাদেরকে বলা হয়েছে একক ধনাত্মক আধান, এটা হচ্ছে আমাদের শর্ত, অর্থাৎ +1 কুলম্ব চার্জ মাস্ট আমাদেরকে এটাই রাখতে হবে এখানে। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো তো, +1 কুলম্ব চার্জ যদি আমরা এখানে রাখি তাহলে কি করতে হবে, আমরা তো রেখেছি প্লাস কিউ চার্জ। তাহলে আগে এই দুটো দিয়ে ক্রিয়াশীল বল কুলম্বের সূত্র আমরা কত পাবো, এর মানটা, শুধু মানটা আমরা দেখি, যদি পাই বা শূন্য মাধ্যম হয়, এদের মধ্যে দূরত্ব ধরে নিলাম আর, তাহলে কি হবে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ আর স্কয়ার। এই হচ্ছে তার কুলম্ব বল। কিন্তু প্রাবল্য হিসাব করতে গেলে কি করতে হবে, এইখানে আমাদের কিউ চার্জ থাকবে না, থাকতে হবে +1। তাহলে তখন আমরা কি করব, এই বলটা আমরা পেয়েছি, এই বলটা পেয়েছি চার্জের জন্য, তাহলে প্লাস কিউ চার্জের জন্য বল পেয়েছি এফ। তাহলে একক চার্জের জন্য কত পাবো আমরা, তাহলে প্লাস কিউ দিয়ে ভাগ করে দিলেই তো আমরা হয়ে যায়। দেখো তাহলে সুতরাং প্রাবল্য আমাদের কিভাবে চলে আসছে, দেখো খুব সহজ ভাবে চলে আসতেছে প্রাবল্যকে প্রকাশ করা হয় কি দিয়ে, কি সময়, তাহলে কি হচ্ছে, এই বলটাকে আমরা প্লাস কিউ দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ এফ ভাগ কিউ। হ্যাঁ, প্রাবল্য হয়ে গেল খুব সহজ ভাবে। আর একটু যদি আমরা ব্যাখ্যায় যাই, এখন খেয়াল করে দেখো, এফ এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার, আর এইটা দিয়ে ভাগ 1/q। আর একটু সরল করি, দেখো কি হয়, এই কিউ কি কাটাকাটি, তাহলে আমাদের কি থাকছে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। দেখো খুব সহজভাবে চলে আসলো এই সমীকরণটা। একটু খেয়াল করে দেখো, এখানে দেখো খেয়াল করে আমাদের কি ঘটনাটা চলে আসছে, এই কিউটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান, আর যেহেতু এটার বদলে আমরা +1 দিয়েছি, তখন ভাগ করে কাটাকাটি করে +1 হয়ে যায়, তাই আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী আধানের উপরে নির্ভর করে প্রাবল্য মূলত এবং মধ্যবর্তী দূরত্বের উপর। তাহলে এখন খেয়াল করে দেখেছো তড়িৎ প্রাবল্য আমরা পেয়ে গেলাম, তড়িৎ প্রাবল্যের রাশি খুব সহজ, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশি। এখন তড়িৎ প্রাবল্যের ব্যাপারটা হচ্ছে, যেহেতু প্রাবল্য এটা একটা ভেক্টর রাশি,
অবশ্যই এটা ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয় আছে। মানের রাশিমালা পেয়েছি আমরা, দিক তাহলে কি হবে, এর এককই বা কি? তুমি এখন খেয়াল করে দেখো, এইখান থেকে আমরা যা পেয়েছি বল ভাগ আধান। বলের একক কি? নিউটন। আধানের একক কি? কুলম্ব। তাহলে তড়িৎ প্রবলের একক হচ্ছে খুব সহজ, নিউটন পার কুলম্ব। এটার আরেকটা একক আছে, সেটা আর একটু পরে আমরা জানবো, ভোল্ট পার মিটার। এটাও আরেকটা একক। এটা জানতে পারবো তড়িৎ বিভব পড়ার পরে। আপাতত আমরা দুটোই মনে রাখবো, নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার হচ্ছে একক। এখন দেখো ভেক্টর রাশি, তাহলে তার দিকটা কিভাবে হবে সেটা সম্পর্কে আমরা এখন একটু এই চিত্র থেকে একটু চিন্তা করি। আমরা এটুকু চিন্তা করব, তড়িৎ প্রবলের জন্য আমাদের এই জায়গায় রাখতে হবে +1 কুলম্ব, আর এটা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান। তুমি খেয়াল করে দেখো তড়িৎ প্রবলের রাশিমালাতে শুধু ক্ষেত্র সৃষ্টিকারী আধানটাই থাকছে। তাহলে সেই ক্ষেত্রে এর দিকটা কি হবে? যদি ক্ষেত্র সৃষ্টিকারী আধান ধনাত্মক হয়, আমাদের এখানে ঋণাত্মক থাকতে পারে, ধনাত্মক হয়, তাহলে এদের মাঝখানে একটা বিকর্ষণ বল কাজ করবে। সেই দিকটা তখন হবে আমাদের এই চিত্র অনুসারে এই বরাবর, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী। যে চিত্রটা হয়েছে সেটা হবে কেন্দ্র বহির্মুখী। একটু চিন্তা করে দেখো, আমরা এটা +1 কুলম্ব নিয়েছি আর এটা +q। এই +q এর মান কত আমরা জানি না, আমরা ধরেই নেব +1 ক্ষুদ্রতর চার্জ, সবসময় ধরে নেব ক্ষুদ্রতর চার্জ। তাহলে সেই ক্ষেত্রে এই বড় চার্জটা ছোট চার্জ থেকে বাইরের দিকে ঠেলে দেবে। এটাই হচ্ছে আমাদের সাধারণ ধারণা। তাহলে যদি ক্ষেত্র সৃষ্টিকারী আধান ধনাত্মক হয়, তাহলে তড়িৎ প্রবলের দিক হবে কেন্দ্রমুখী। কিন্তু আমরা এটা তো আমাদের স্বাধীনতা আছে, ক্ষেত্র সৃষ্টিকারী আধান +q না হলো -q হলো, তখন কি হবে? এটা তো শর্তই +1। তখন তাহলে এদের মাঝখানে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আকর্ষণ বল। এখন আকর্ষণ বল কি হবে? দুনিয়ার রীতি হচ্ছে বড় ছোটর উপর অত্যাচার করে, তাই তো? আসল কথা এখানে এই -q চার্জটা +1 চার্জটাকে তার নিজের দিকে আকর্ষণ করে, তখন তড়িৎ প্রবলের দিক হচ্ছে কেন্দ্রমুখী। তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী আধান যদি ঋণাত্মক হয়, তড়িৎ প্রবলের দিক হবে কেন্দ্রমুখী। এই জিনিসগুলো আরো একটু ধারণা পাবে পরিষ্কার করে গত ক্লাসে যেগুলো আমরা পড়তে বলছিলাম, বলরেখা। ধনাত্মক চার্জের জন্য বলরেখা কেমন হবে, ঋণাত্মক চার্জের জন্য কেমন হবে, সেগুলো একটু ধারণা দিয়েছিলাম, যেগুলো পড়ে নিয়ে বইয়ে সব চিত্র দিয়ে সুন্দর করে দেওয়া আছে। এই বলরেখা থেকে তুমি এই ধারণাগুলো অনেক পরিষ্কার পেয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, গত ক্লাসে পড়া থেকে আমরা এই জিনিসগুলোতেও কিছু সহায়তা পাবো। আমরা তড়িৎ প্রবলের রাশিমালাটা জানলাম। এখন দেখো আরো আছে তড়িৎ প্রবল সম্পর্কে আমাদের আরো কিছু ধারণা নিতে হবে। সেই বিষয়টা হচ্ছে তাহলে তড়িৎ প্রাবল্য নির্ভর করছে শুধুমাত্র ক্ষেত্র সৃষ্টিকারী আধান এর উপরে। এখন আমরা এখানে রেখেছি একটা আধান, এটাকে যদি এখানে না রাখি, যদি কাছে এখানে নিয়ে রাখি, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে তড়িৎ প্রবলের দিক হবে এই মাইনাস চার্জের জন্য এরকম। তুমি একটু খেয়াল করে দেখো তো, এইখানকার মান আর এইখানকার মানের মাঝখানে কি তফাৎ হতে পারে? কোনটা বেশি কোনটা কম হবে? সহজভাবে চিন্তা করে দেখো তো। হ্যাঁ, নিশ্চয়ই ধরতে পেরেছ। তো এই প্রবলতার মান অবশ্যই বেশি হবে, কারণ দূরত্ব কমে গেছে, আর এইটার মান ভিন্ন হবে। যাই হোক, এখন খেয়াল করে দেখো, এই জিনিসগুলো বই থেকে সুন্দর করে পড়ে নেবে, চিত্র দেওয়া আছে, আমি শুধু বুঝিয়ে দিলাম আর সেগুলো একটু বুঝিয়ে দিলাম। এই হলো আমাদের তড়িৎ প্রবলের বিষয়টা। তড়িৎ প্রবলের সাথে আরো জিনিস জড়িয়ে আছে, তুমি এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবে। এখন খেয়াল করে দেখো, এই তড়িৎ প্রবল্য সাথে আরো কিছু ছোট ছোট সংজ্ঞা জড়িত আছে। সেগুলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র আমরা পড়েছি, তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ প্রবলের সাথে আরো কিছু ছোট ছোট সংজ্ঞা আছে। সেটা হলো, সেই সংজ্ঞাগুলো বইয়ের মাঝখানে তোমরা পাবে। তোমার সুষম তড়িৎ ক্ষেত্র, সব করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে অনুকূল তড়িৎ ক্ষেত্র,
প্রতিকূল তড়িৎ ক্ষেত্র, এগুলো সব তোমরা পড়ে নেবে। দেখো সুষম তড়িৎ ক্ষেত্র, এখানে সংজ্ঞা আমরা সহজে বুঝতে পারি। সুষম অর্থাৎ যেটা সুষমভাবে বন্টন করা, অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের মান সব জায়গায় সমান, দিক একই দিকে, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। পড়ে নেবে কিভাবে, একটু খেয়াল করে দেখো। এরকম একটা জিনিস সম্পর্কে একটু ধারণা পেয়েছ। মহাকর্ষ যখন পড়েছিলে, প্রথম বর্ষে যখন মহাকর্ষ পড়েছিলে, তখন আমরা বলছিলাম মহাকর্ষ ক্ষেত্রটা অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠ কেন্দ্র থেকে আমরা সব জায়গায় যে সমান দূরত্ব ধরে নিই, মান একই থাকবে। এবং আরেকটা জিনিস চিন্তা করে দেখো, সবাইকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তাদের দিক হচ্ছে কেন্দ্রের দিকে। এটা হচ্ছে একটা সুষম ক্ষেত্র, সুষম মহাকর্ষ ক্ষেত্র। কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখব একটা চার্জ থেকে অনেক দূরে, মোটামুটি একটু দূরত্ব থাকলে দিক একই রকম থাকে। যেমন এখানে একটা চার্জ আছে, যদি আমরা এখানে অনেক একটু দূরে এরকম করে নিই, তুমি দেখো এই জায়গাটায় কোনো একটা আধান যদি আমরা স্থাপন করি, এখানে যদি স্থাপন করি, দেখা যাবে দূরত্ব প্রায় সমান। তবে এত দূরত্ব যদি টানো, তুমি খেয়াল করে দেখো, এটা ধরে নাও প্লাস চার্জ, এগুলো সব প্লাস আকার সবগুলো। তাহলে কি করবে, এটা কিছু বিকর্ষণ করছে। তুমি একটু চিন্তা করে দেখো, আমরা যদি এখন এই অংশটাকে মুছে দিই, তাহলে কি হচ্ছে দেখো, সবই সমান্তরাল হয়ে যাচ্ছে। মান যেহেতু দূরত্ব সমান, মান সমান হয়ে যাবে, দিক একই দিকে, এটা হবে তখন সুষম তড়িৎ ক্ষেত্র। এরকম ব্যাপার। অনুকূল তড়িৎ ক্ষেত্র কাকে বলে, প্রতিকূল তড়িৎ ক্ষেত্র কাকে বলে, সংখ্যাগুলো বই থেকে জেনে নেবে সুন্দর করে। হ্যাঁ, এখন দেখো আজকে পরের অংশ তড়িৎ বিভব। এই জিনিসটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমরা। তড়িৎ বিভব, বিভব জিনিসটা আসলে বিভব এটা কি, এই জিনিস সম্পর্কে নিশ্চয়ই কিছু ধারণা আছে। বিভব মানে, হ্যাঁ তোমাদের মনে চলে আসে, বিভব বলতে চলে আসে বিভব শক্তি। শক্তি মানে কি, কাজের বিষয় আছে, শক্তির সাথে কাজের সম্পর্ক চলে আসে, তার মানে কি। তড়িৎ বিভব মানে কি, তড়িৎ বিভব মানে হচ্ছে তাহলে তড়িৎ শক্তি, এই জাতীয় কিছু একটা চলে আসে। এখন তাহলে খেয়াল করে দেখো, তড়িৎ বিভব আমরা সাধারণভাবে সংজ্ঞাটা আগে দেখি। তড়িৎ বিভব মূলত বোঝায় কোনো পদার্থের বৈদ্যুতিক অবস্থা, কোনো বস্তুর বৈদ্যুতিক অবস্থা প্রকাশক। রাশি হচ্ছে আসলে তড়িৎ বিভব। বৈদ্যুতিক অবস্থা মানে, হ্যাঁ বৈদ্যুতিক অবস্থা বলতে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে ওই বস্তুটাতে কি পরিমাণ চার্জ আছে, সে কতটুকু চার্জ অন্য কাছ থেকে গ্রহণ করতে পারবে কিংবা কতটুকু চার্জ অন্যকে দিবে, এই জিনিসগুলো মূলত নির্ভর করে যে রাশির উপর, তার নামে হচ্ছে তড়িৎ বিভব। এটা হচ্ছে জাস্ট ভাষাগত ব্যাপার, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, তড়িৎ বিভবের গাণিতিক সংজ্ঞাও আছে। আমরা ওইটা যাওয়ার আগে, গাণিতিক সংজ্ঞায় যাওয়ার আগে আর একটু বুঝে নিই তড়িৎ বিভব জিনিসটা কি আসলে। তড়িৎ বিভব ব্যাপারটা হচ্ছে একটি আধান, কোনো বস্তু যে আধান, মনে করে এটা একটা বস্তু আছে, এখানে কিছু পরিমাণ আধান আছে। এখন এই বস্তুটা অন্য একটা বস্তু আছে, অন্য একটা বস্তুতে এখানে কিছু আধান আছে, এখানে ধরে নিলাম Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে। এখন এদেরকে যদি আমরা পরিবাহিতাতে যুক্ত করি, তাহলে দেখা যাবে কোন বস্তু থেকে, অর্থাৎ এই থেকে আধান ওই দিকে যাবে না এখান থেকে আধান এদিকে আসবে, সেটাই যে জিনিসের উপর নির্ভর করবে, সেটা নামে হচ্ছে আসলে তড়িৎ বিভব। অনেকটা তাপমাত্রা এবং তাপের সম্পর্ক যেরকম পড়েছিলেন সেটা, অর্থাৎ তড়িৎ বিভব নির্দেশ করে কোনো একটা চার্জিত বস্তু থেকে আধান অন্য একটা বস্তু যাবে না আসবে, সে গ্রহণ করবে না বর্জন করবে, সেটাই নির্ভর করে তড়িৎ বিভবের উপর। এটা হচ্ছে ভাষাগত ব্যাপার। এখন দেখো খেয়াল করে, তড়িৎ বিভবের গাণিতিক সংজ্ঞা যেটা হচ্ছে, সেটার সাথে চলে আসে তড়িৎ ক্ষেত্র। এখন খেয়াল করে দেখো, তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা আমরা আগে পড়েছি। একটা আধানের চারপাশে যে এলাকা পাবে তার প্রভাব বিদ্যমান থাকে, তাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়।
এখন এই তড়িৎ ক্ষেত্র ধরে নিলাম এখানে একটা প্লাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই দাগ দিয়ে আমরা তার তড়িৎ ক্ষেত্রটা বুঝলাম। এখন একটু চিন্তা করে দেখো তো তড়িৎ বিভবটা কি হয়। সেই জিনিসটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে অসীম দূর থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোন বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, যে পরিমাণ কাজ, অর্থাৎ বিভব হচ্ছে কাজ, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। একটু চিন্তা করে দেখো, এখানে অসীম বলতে কি বোঝাচ্ছি, এই জায়গার বাইরে তাহলে অসীম। তাহলে এখন দেখো খেয়াল করে আমরা এখানে একটা চার্জ রাখলাম এবং অবশ্যই সেটা +1 কুলম্ব, দাগের বাইরে, তার মানে অসীম আছে। এখন একটু চিন্তা করে দেখো, এই চার্জটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, এই চার্জের জন্য তার উপর কোনো প্রভাবই নাই, অর্থাৎ কোনো কাজই হবে না এই চার্জের জন্য, কারণ কোনো প্রভাব নেই, বল নাই, কাজও নেই। আমরা জানি কাজ হচ্ছে বল পূরণ সরণ, বল এর জন্য বল শূন্য, কাজও শূন্য। কিন্তু যখনই আমরা এইটাকে এইখানে নিয়ে যাব তখনই এর উপর একটা অ্যাকশন শুরু হবে, নিশ্চয়ই কিছু একটা শুরু হবে। কারণ কি, আমরা এইটার শর্তই হচ্ছে +1 থাকতে হবে, আর যেহেতু আমরা এখানে প্লাস কিউ নিয়েছি, মাইনাস কিউ নিতে পারতাম, তাহলে এদের মাঝখানে একটা কি হবে, অবশ্যই একটা বিকর্ষণ বল কাজ করবে। এরকম এই বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করে কোথাও নিতে হবে। ধরে নিলাম আমরা এই বিন্দুতে নিয়ে যাব, সাপোজ এই বিন্দুতে নিয়ে যাব, তাহলে এখান থেকে এই পর্যন্ত নিতে আসলে কোনো কাজ করতে হয় না। কিন্তু যখনই ক্ষেত্রের অভ্যন্তরে এই জায়গাটুকু আমরা নিয়ে যাবো, এই চার্জটাকে কিছু কাজ করতে হবে, সেই কাজের পরিমাণে হচ্ছে আসলে তড়িৎ বিভব। এটাই হচ্ছে গাণিতিক সংজ্ঞা। দেখো গাণিতিক সংজ্ঞাটা এইভাবে লেখা আছে যে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে অসীম একক ধনাত্মক চার্জকে আনতে হবে অসীম দূরত্ব থেকে, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে তড়িৎ বিভব। কাজের একক কি, জুল, আমরা এটা জেনেছি। হ্যাঁ, তাহলে তড়িৎ বিভবের একক জুল। হ্যাঁ, জুল বটে, আর একটু কিছু চলে আসে, কারণ একক ধনাত্মক আধানকে একক আধানকে আনার জন্য যে কাজ করতে হয়, তাহলে তড়িৎ বিভবের এককটা চলে আসে জুল পার কুলম্ব। এটাই হচ্ছে তার একক, তড়িৎ বিভবের একক। দেখো খেয়াল করে, জুল পার কুলম্ব। এখানে আরো সহজভাবে বলা যায় যে তড়িৎ বিভব হচ্ছে আসলে কাজ, আর প্রাবল্য কি করেছিলাম আমরা, বল, যে পরিমাণ বল অনুভব করে। দেখো একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে বল, তাহলে অবশ্যই তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য এদের মাঝখানে একটা সম্পর্ক আছে। একটু চিন্তা করে দেখো সম্পর্কটা আমরা তাহলে কিভাবে করতে পারি, বিভব এবং কাজের মাঝখানে কিভাবে সম্পর্ক, বিভব এবং প্রাবল্যের মধ্যে। তুমি একটু জিনিস চিন্তা করে দেখো, কাজ সমান বল পূরণ দূরত্ব বা সরণ, খুব সহজভাবে আমরা লিখতে পারি, তাই তো আমরা জানি, খুব সহজভাবে আমরা লিখলাম। এখন তাহলে কি হচ্ছে, এই কাজটা মানে কি চলে আসলো, বিভব, আর এখানে বল মানে কি চলে আসে, প্রাবল্য আর দূরত্ব। প্রাবল্য পূরণ দূরত্ব হচ্ছে বিভব, খুব সহজ সম্পর্ক। এখন এটা কিভাবে আমরা লিখি, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, বিভব যদি ভি হয়, ভি সমান ই ইন্টু ডি, দূরত্ব ডিসটেন্স, ভি সমান ই। এটা হচ্ছে স্কেলার ফর্মে। ভেক্টর ফর্মে চলে আসে আসলে এটা ভি সমান ই ডট ডি, কারণ দূরত্ব মানে এখানে সরণ, বইয়ের মাঝখানে সুন্দর করে দেওয়া আছে, তুমি দেখবে এটা ভি সমান ই ডট ডি। কারণ কি, ডট গুণন করলে কি হয়ে যায়, স্কেলার। এই বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, এর কোনো দিক নেই, কারণ কাজের কোনো দিক নেই। ঠিক আছে, এই হচ্ছে সহজ সম্পর্ক। এখন দেখো আমরা আরেকটু জিনিস দেখি, বইয়ের মাঝখানে যে জিনিসগুলো তোমরা পড়বে, বিভব সম্পর্কে একটু জানলাম, বিভব সম্পর্কে আরো কিছু লেখা আছে, কোনো বস্তুর বিভব 5 ভোল্ট, বিভবের একক আমরা কি জেনেছি জুল পার কুলম্ব ভোল্ট, জুল পার কুলম্ব, এটার আরেকটা নাম হচ্ছে ভোল্ট, শুধু ভিডিও প্রকাশ করা যায়। তাহলে কোনো বস্তুর বিভব 5 ভোল্ট, এটা বলতে আমরা কি বুঝি, এটা আমরা কি বুঝতে পারি বলো, সেই ক্ষেত্রে সহজভাবে বোঝা যায় যে ধরে নিলাম
আমরা সংজ্ঞাটা কি করেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে তড়িৎ বিভব। সাপোজ আমরা এই বিন্দুর বিভব 5 ভোল্ট দিলাম, প্লাস 5 ভোল্ট বি বিন্দু, তার মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে অসীম দূর থেকে এক একক আধানকে এখানে আনতে 5 জুল কাজ করতে হয়। এই হলো সহজ জিনিস। এখন আমরা যদি এই এ বিন্দুর বিভব ধরে নিই 8 ভোল্ট, তখন কি হবে চিন্তা করে দেখো তো। তার মানে কি অসীম দূর থেকে 1 কুলম্ব আধানকে ওখানে নিতে 8 জুল কাজ করতে হয়। তাহলে এখন দেখো এ আর বি বিন্দুকে যদি আমরা যুক্ত করি এখানে, এখন দেখো খেয়াল করে, এইটার বিভব 8 ভোল্ট, এইটার বিভব 5 ভোল্ট। তার মানে কি? তাহলে এখান থেকে এইখানে +1 আধানকে নিলে কাজ করতে হবে কত? এখানে আনতে 5 জুল অলরেডি কাজ করা হয়ে গেছে, আর বাকি 3 জুল কাজ করতে হবে। এটাকেই বলা হয় বিভব পার্থক্য। নতুন একটা জিনিস আমরা যাচ্ছি, বিভব পার্থক্য। তার মানে কি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কাকে? একক ধনাত্মক আধানকে নিতে যে পরিমাণ কাজ করতে, সেটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে আমাদের দুই বিন্দুর বিভব পার্থক্য VA এর বিভব হচ্ছে 8 ভোল্ট, VB দুই বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট। তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য VA মাইনাস VB সমান আমরা V ধরি, কত হবে? 8 মাইনাস 5 ভোল্ট সমান 3 ভোল্ট। খুব সহজ কিছু অঙ্ক আমাদের ওয়ার্কআউট করতে হবে, পরবর্তীতে আমরা প্রয়োগে চলে আসবো। এখন দেখো খেয়াল করে, এটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যের সাথে এরপরে চলে আসবে বিভব পার্থক্য, পরে চলে আসে বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমালা। দেখো করে, রাশিমালা এটা, এই জিনিসটা কি আসে? আমরা কিন্তু একটা জিনিস আগেই পড়েছি, বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা। সেটা কি মনে আছে? দেখো তো, এই সমান আমরা কি পেয়েছিলাম? 1/4πε0 Q/r², স্কেলার রূপে যেটা। এই হচ্ছে বিন্দু চার্জের জন্য প্রাবল্যের রাশিমালা, যেটা দিয়ে আমরা এই ফর্মুলাটা দিয়ে হয়তো আমরা অনেকগুলো অঙ্ক করবো। এখন খেয়াল করতে সেটা প্রাবল্যের রাশিমালা। এখন বিভবের রাশিমালা কি হবে? এরকম একটা কিছু আমরা পাবো হয়তো, সেটা নিয়ে আজকে আর পড়বো না, সামনের ক্লাসে কোনো এক সময় হয়তো দেখবো। আমরা এইভাবে ছোট ছোট ক্লাস নিয়ে আগানোর চেষ্টা করব, দেখি আমরা কতদূর আগাতে পারি। আজকে নতুন বিষয় দেখবো না, সামনের দিন আমরা বিভব নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, তারপরে বন্ধুরা তোমরা যোগাযোগ রাখবে, কারণ লেখাপড়া না করলে তুমি এগুলো বুঝতে পারবে না। বই সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রচুর লেখাপড়া করবে। আর এই অনলাইন প্ল্যাটফর্মে, এটা আগে বলেছি যে সাধারণ ক্লাসের মতো না, তোমাকে পড়ালেখা করতে হবে, নিজেরা আলোচনা করবে। আর তুমি যদি ক্লাসগুলো না দেখো তাহলে আমাদের এই ক্লাসগুলোর কার্যকারিতা কমে যাবে, এফেক্টিভনেস কমে যাবে। তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সবাই শেয়ার করবে, দেখবে। হ্যাঁ, আর তোমরা যারা আছো, তোমরা তো আগেও বলেছি দোয়া করবে তোমাদের সিনিয়র শিক্ষার্থী ভাই বোনদের জন্য, যারা এবার এইচএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা, ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে ক্লাস নিয়ে হাজির হব। আর একটু সুস্থ হয়ে নেই, ইনশাল্লাহ দোয়া করো আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকি। ঠিক আছে, আজকে এটুকুই থাক, ধন্যবাদ।